নমস্কার। গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আমি বিগত কয়েকটি পর্ব ধরে যে গল্পটি আপনাদের শোনাচ্ছি সেটি আপনারা সকলেই হয়তো এতদিন জেনে গেছেন। বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা উপন্যাস। এই উপন্যাসটি শোনাবার জন্য আমার কাছে বহুদিন ধরে অনেক অনুরোধ এসেছিল। এই ক্লাসিক উপন্যাসটি সত্যি একটি অভূতপূর্ব রচনা ছিল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তাই এটি হয়তো সকলের ভালো না লাগলেও এমন কিছু শ্রোতাবন্ধু আছেন যারা আমাকে সব সময় জানাচ্ছেন তাদের ভীষণ ভালো লাগছে। তাই আমি একটি একটি করে পর্ব পড়ে তাদের শোনাচ্ছি। আজকে আমি শোনাবো 9ম পর্ব। আর আমি এই পর্বগুলি একটি ছোট ছোট ভাগে আমি ভাগ করে নিয়েছি, কারণ মানুষের হাতে এখন সময় এতটাই কম এবং ধৈর্যও আমাদের এখন খুব একটা বেশি নেই। তাই জন্য অনেকক্ষণ ধরে একটা মাত্র উপন্যাস বা গল্প শোনা আমাদের ধৈর্যই কুলোয় না। তাই জন্য স্বল্প সময় ব্যয় করে যাতে একটু একটু করে প্রতিদিন শুনতে পারেন, তারপরে এই বড় উপন্যাসটি শোনা হয়ে যায়, তাই আমি এই ছোট ছোট ভাগে উপন্যাসটিকে ভাগ করে আপনাদের শোনাচ্ছি। একটু জানিয়ে দিই আগে কি ঘটেছিল। গ্রাম বাংলায় বাল্যকাল থেকে 3 বন্ধু একসাথে পড়াশোনা করত, জগদীশ, বনমালী এবং রাসবিহারী। এই 3 বন্ধু যখন পড়াশুনো শেষ করে তখন তারা ঠিক করেছিল বড় হয়ে ওকালতি করে বা যে যা পেশা অবলম্বন করবে তার থেকে যে অর্থ উপার্জন হবে তারা সমাজ কল্যাণে সেটা ব্যয় করবে। কেউ বিবাহ করবে না। কিন্তু সব কিছু ইচ্ছা অনুযায়ী হয় না। কালের নিয়মে প্রত্যেকে পড়াশুনো শেষ করে আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে যায় এবং প্রত্যেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীকালে তাদের সন্তানাদি হলে তারা ঠিক করে আমাদের কথা আমরা রাখতে না পারলেও আমাদের সন্তানদের সঙ্গে একে অপরের যদি বিবাহ বন্ধন আবদ্ধ করা যায় তাহলে বোধহয় আমাদের বন্ধুত্ব গাঢ় সুদৃঢ় হবে। সেই ইচ্ছাতেই বনমালী বাবু তার পুরনো বন্ধু জগদীশের সঙ্গে, তার ছেলের সঙ্গে বনমালী বাবুর মেয়ের বিবাহ দেবার জন্য ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু কিছুদিন বাদে বনমালী বাবু গ্রাম ছেড়ে শহরে চলে যায় ব্যবসা করতে এবং সেখানে গিয়ে তিনি ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত হন, অর্থাৎ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। সেখানে তার আরেক বন্ধু রাসবিহারী বাবুও চলে আসেন এবং তার একমাত্র ছেলে বিলাস ক্রমাগতভাবে চেষ্টা করে বিজয়ার সঙ্গে সখ্যতা করে তাদের সম্পত্তির দেখভালের দায়িত্ব নিতে। বিজয়া বনমালী বাবুর একমাত্র মেয়ে। হঠাৎ বনমালী বাবুর মৃত্যু হয়। মৃত্যুর আগে জগদীশবাবু বনমালী বাবুর কাছে অনেক টাকা দেনার দায়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরবর্তীকালে জগদীশবাবুর মৃত্যুর পরও রাসবিহারী বাবু এবং তার ছেলে বিলাস বাধ্য করে বনমালী বাবুর মেয়েকে গ্রামে পাঠিয়ে তার অর্থাৎ রাসবিহারী বাবুর সম্পত্তি করায়ত্ত করার জন্য, এবং সেটা যাতে ব্রাহ্ম একটা
সমাজের স্কুল বা একটা সমাজের প্রতিষ্ঠান তৈরি করা যায় তার চেষ্টা করেন। কিন্তু মন থেকে বিজয়াটা মেনে নিতে পারেনি, কারণ তার বাবা বলে গেছিলেন জগদীশবাবু তার পিতৃতুল্য, তাকে কোনোভাবেই অপমান না করা যায়। জগদীশবাবুর পুত্র নরেন ডাক্তার হয়েছিলেন। গ্রামে গিয়ে প্রথমে নরেনের সঙ্গে দেখা হয়নি, কিন্তু পরবর্তীকালে নরেনের সঙ্গে একদিন তাদের সাক্ষাৎ হয়। অর্থাৎ নরেন নিজে থেকে বিজয়াদের বাড়িতে আসেন এবং এসে তার কাছে পরিচয় দেন। তখন থেকেই বিজয়া চেষ্টা করেন যাতে তার সম্পত্তি না নিয়ে নিতে হয়। তারপরে চলুন শুরু করা যাক আজ 9ম পর্ব। নরেন্দ্র অর্থাৎ নরেন যখন তার বাড়িতে আসে, বিজয়া তাকে খেয়ে যেতে বলেন, কিন্তু নরেন বিস্মিত হয়ে বলে, এখানে এখানে খেয়ে যাব? বিজয়া বলে, কেন, তাতে কি আপনার জাত যাবে নাকি? প্রত্যুত্তরে পুনরায় তেমনি প্রশান্ত হাসিতে তাহার মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। কহিল, না না, সে ভয় আমার দুনিয়ায় আর নেই। তাছাড়া ভগবান আমার প্রতি আজ ভারী প্রসন্ন, নইলে এত বেলায় সেখানে যে ভাত জুটবে সে তো আমি জানি। তবে একটু বসুন না, বসুন বসুন, আমি আসছি, এক্ষুনি আসছি বলিয়া বিজয়া তাহার প্রতি না চাহিয়াই ঘর ছাড়িয়া চলিয়া গেল। খাওয়া প্রায় শেষ হইয়া আসিল। নরেন্দ্র পুনরায় সেই কথাই বলিল, কহিল, এত বেলা পর্যন্ত উপোস করে আমাকে সম্মুখে বসিয়ে খাওয়াবার কোনো দরকার ছিল কি? ছিল না। অন্য দেশে এইসব প্রথা কিন্তু নেই। বিজয়া হাসি মুখে জবাব দিল, জানেন, বাবা বলতেন সে দেশের ভারী দুর্ভাগ্য যে দেশের মেয়েরা অভুক্ত থেকে পুরুষদের খাওয়াতে পায় না, সঙ্গে সঙ্গে একসাথে বসে খেতে হয়। আমিও তাই বলি, জানেন তো। নরেন্দ্র কহিল, কেন তা বলেন আপনি? অন্য দেশের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু আমাদের দেশেও তো অনেকের বাড়িতে আমি খেয়েছি, তাদের মধ্যেও তো কই এরকম প্রথা আমি দেখিনি। বিজয়া কহিল, দেখুন, বিলিতি প্রথা যারা শিখেছেন তাদের বাড়িতে হয়তো চলে, কিন্তু সকলের বাড়িতে নয়। আপনি নিজে সে দেশে অনেক দিন ছিলেন, তাই বলেই বোধহয় আপনার এই সমস্ত ভুল হচ্ছে। নইলে পুরুষদের সামনে বার হই, দরকার হলে কথা বলি বলেই তো আমরা সবাই, আমাদেরকে মনে সবাই আর কি বলে মেম সাহেব, তাই না? তাদের চাল চলন কিন্তু আমার মেনে চলা হয় না, বা চলিও না। নরেন্দ্র কহিল, না চললেও চলা তো উচিত। যাদের যেটা ভালো তাদের তো সেটা নেওয়া উচিত, তাই না? বিজয়া বলিল, আচ্ছা কোনটা ভালো বলুন তো? একসঙ্গে বসে খাওয়া? বলিয়াই একটুখানি হাসিয়া কহিল, কি যে বলেন, আচ্ছা আপনি কি জানবেন মেয়েদের কতখানি জোর এই খাওয়ানোর মধ্যে থাকে, জানেন আপনি? আমি তো বরঞ্চ আমাদের অনেক অধিকার ছাড়তে রাজি আছি, কিন্তু এইটা নয়, বুঝলেন? ও কি, সমস্ত দুধই তো পড়ে রইল। না না না, আমি কথা শুনবো না, মাথা নাড়লে হবে না। কখনোই। আমি বুঝতে পারছি আপনার পেট এখনো ভরেনি, এটা আমি ঠিক বলে দিচ্ছি। নরেন হাসিয়া বলিল, "হাহ, আমার নিজের পেট ভরেছে কি না সেও কি আপনি বলে দেবেন? এ তো বড় অদ্ভুত কথা। বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। কথাটা শুনিয়া বিজয়া নিজেও একটু হাসিয়া বলিল, বটে, কিন্তু তাহার মুখের ভাব দেখিয়া বুঝিতে বাকি রহিল না যে ওইটুকু দুধ না খাওয়ার জন্য সে কিন্তু ক্ষুব্ধ হয়েছে। বেলা পড়িলে
বিদায় লইতে গিয়ে নরেন্দ্র হঠাৎ বলিয়া উঠিল, একটা বিষয়ে আজ আমি ভারী আশ্চর্য হয়ে গেছি। আমাকে রোদের মধ্যে আপনি যেতে দিলেন না, না খাইয়ে আমাকে ছাড়লেন না, একটু কম খাওয়ার জন্য ক্ষুণ্ণ হলেন। এসব কেমন করে সম্ভব বলুন তো? শুনে আপনি দুঃখিত হবেন না। আমি শ্লেষ বা বিদ্রূপ করার জন্য এসব কথা কিন্তু বলছি না, কিন্তু আমি তখন থেকে কেবল ভাবছি এরকম কেমন করে সম্ভব হলো। বিজয়া কোনো উপায়ে এই আলোচনার হাত হইতে নিস্তার পাইবার জন্য তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, আরে বাবা বাবা, কি যে বলেন! সব বাড়িতেই এইরকম হয়ে থাকে। সে থাক, আপনি আর কতদিনই বা বিদেশে ইচ্ছা করে গেছিলেন বলুন, বা ইচ্ছা করে পড়েই বা থাকবেন বলুন না? আর বিদেশে যাবার ইচ্ছাই বা করবেন কেন বলুন তো? নরেন্দ্র অন্যমনস্কভাবে কহিল, কবে যাব? পরশু। কিন্তু আমি তো আপনার একেবারেই পর। আমার দুঃখ কষ্টতে সত্যি সত্যিই তো আপনার কিছু যায় আসে না। তবু আপনার আচরণ দেখে বাইরের কারোর বলার জো নেই যে আমি আপনার নিজের লোক নই। পাছে কম খাই বা খাওয়ায় কোনো ত্রুটি হয়, এই ভয়ে নিজে না খেয়ে সামনে বসে রইলেন। আমার বোন নেই, মাও ছেলেবেলায় চলে গেছেন। তারা বেঁচে থাকলে এমনি ব্যাকুল হতেন কিনা আমি জানি না, কিন্তু আপনার যত্ন করা দেখে আমি ভারী আশ্চর্য হয়ে যাচ্ছি। অথচ এ কিছু আর যথার্থই সত্যি হতে পারে না, এ আমি বলতে পারি। আবার আমি এটাও জানি যে আপনিও হয়তো জানেন, বরঞ্চ একে সত্যি বললেই আপনাকে ব্যঙ্গ করা হবে, তবে মিথ্যে বলে ভাবতেও তো আমার ইচ্ছা করে না। বিজয়া জানলার বাইরে চাহিয়াছিল, সেই দিকে দৃষ্টি রাখিয়া কহিল, ভদ্রতা করে একটা জিনিস আছে, সে কি আপনি আর কোথাও দেখেনি নাকি? মানে ভদ্রতা বলে যে জিনিসটা আছে, তা কি আপনি প্রথম দেখলেন? ভদ্রতা? তাই হবে বোধ হয় বলিয়া হঠাৎ তাহার একটা নিঃশ্বাস পড়িল। হ্যাঁ, বুঝেছি। তারপরে হাত তুলিয়া আবার একবার নমস্কার করিয়া কহিল, যেমন করে হোক বাবার ঋণটা যে সমস্ত শোধ হয়েছে, এই আমার ভারী তৃপ্তি। আপনার মন্দিরের শ্রীবৃদ্ধি হোক দিন দিন। আজকের দিনটা আমার চিরকাল মনে থাকবে। আমি চললুম কেমন? বলিয়া সে যখন ঘরের বাইরে আসিয়া পড়িল, তখন ভিতর হইতে অস্ফুট আহ্বান একটি আসিল, একটু দাঁড়ান, দাঁড়াবেন একটু? নরেন্দ্র ফিরিয়া দাঁড়াইতেই বিজয়া মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনার মাইক্রোস্কোপটার দাম কত? নরেন্দ্র কহিল, কিনতে আমার 500 টাকার বেশি লেগেছিল। এখন আমি 100 হলেই বা 200 পেলেই আমি দিয়ে দেব। কেউ নিতে পারে? আপনি কাউকে জানেন? একেবারে নতুন আছে, দেখুন। তাহার বিক্রি করিবার আগ্রহ দেখিয়া মনে মনে অত্যন্ত ব্যথিত হইয়া বিজয়া জিজ্ঞাসা করিল, এত কম দামে দেবেন? আপনার কি এর কাজ ফুরিয়ে গেছে, আর লাগবে না? নরেন্দ্র নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ, কাজ না, কিছুই কাজ হয়নি। এই নিঃশ্বাসটুকুও বিজয়ের লক্ষ্য এড়াইল না। সে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আমার নিজেরই একটা অনেক দিন থেকে কেনবার স্বাদ ছিল জানেন, কিন্তু হয়ে ওঠেনি। কাল একবার দেখাতে পারেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, পারি। আমি সমস্তই আপনাকে দেখিয়ে দিয়ে যাব। কিন্তু চিন্তা করিয়া আবার একটুখানি পর পুনরায় কহিল, শুনুন, যাচাই করবার কিন্তু সময় নেই, কিন্তু আমি নিশ্চয়ই বলছি, নিলে আপনি ঠকবেন না। আবার একটু মৌন থাকিয়া বলিল, টাকার বদলে দাম হয় না, বুঝলেন? জিনিসটা কিন্তু এরকমই, জিনিসই।
আমার আর কোনো উপায় যে নেই, নইলে আচ্ছা শুনুন, কাল দুপুরবেলায় আমি নিয়ে আসবো, কেমন? সে চলিয়া গেলে। যতক্ষণ দেখা যায় বিজয়া অপলক চক্ষে চাহিয়া রহিল। তারপরে ফিরিয়া আসিয়া সম্মুখের চৌকিটার ওপর বসিয়া পড়িল। কখনো বা তাহার মনে হইতে লাগিল যতদূর দৃষ্টি যায় সব যেন খালি হইয়া গেছে, কিছুতেই যেন কোনো দিন তাহার প্রয়োজন ছিল না, কিছুই যেন তাহার মরণকাল পর্যন্ত কোনো কাজেই লাগিবে না, অথচ সেজন্য ক্ষোভ বা দুঃখ কিছুই তাহার মধ্যে এখন নাই। এমনি শূন্য দৃষ্টিতে বাহিরের গাছপালার পানে চাহিয়া মূর্তির মতো স্তব্ধভাবে বসিয়া সময় কাটিতেছিল। কতক্ষণ কাটিয়া গেছে খেয়াল ছিল না, কখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, কখন চাঁদের আলো দিয়ে ঢেকে গেছে চৌকাঠ। তাহার চৈতন্য ফিরিয়া আসিল তাহার নিজের চোখের জলে। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া হাত দিয়া দেখিল কখন ফোঁটা ফোঁটা করিয়া অজ্ঞাত সারে পড়িয়া বুকের কাপড় পর্যন্ত ভিজিয়া গেছে। ছি ছি, চাকর বাকর আসিয়াছে, গেছে হয়তো, আবার তারা দেখে ফেলেছে, তারা লক্ষ্য করেছে, তাহলে তারা কি না মনে করেছে। লজ্জায় আজ সে প্রয়োজনে কাকেও কাছে ডাকতে পারল না। রাত্রিতে বিছানায় শুয়ে জানলা খুলে দিয়ে তেমনি বাইরের অন্ধকারে চেয়ে রইল। অমনি বস্তুহীন বর্ণহীন শূন্য অন্ধকারে নিজের সমস্ত ভবিষ্যৎটা তাহার চোখের সামনে ভাসিতে লাগিল। তাহার পর কখন যে ঘুমাইয়া পড়িয়াছিল তাহার মনে নাই, কিন্তু ঘুম যখন ভাঙিল তখন প্রভাতের সূর্য চোখের ওপর এসে পড়িয়াছে। প্রথমেই মনে পড়িয়া গেল যাহার সহিত সে জীবনে 5-6 দিনের বেশি কথা পর্যন্ত বলে নাই। আর মনে পড়িল যে অজ্ঞাত বেদনা তাহার ঘুমের মধ্যেও সঞ্চারণ করিয়া ফিরিতেছিল, তাহারই সহিত কেমন করিয়া যেন সেই লোকটির ঘনিষ্ঠ সংযোগ আছে। বেলা বাড়িতে লাগিল, কিন্তু যখনই মনে পড়ে সমস্ত কাজকর্মের মধ্যেও কোথায় তাহার একটা চোখ, একটা কান আজ সারা দিন যেন পড়িয়া আছে, তখন নিজের কাছেই তাহার ভারী লজ্জা বোধ করিত। কিন্তু এ যে কিছুই নয়, এ যে শুধু সেই যন্ত্রণাটা দেখিবার কৌতূহল। একবার সেটা দেখা হইয়া গেলেই সমস্ত আগ্রহের নিবৃত্তি হইবে। আজ না হয়তো কাল হইবেই, এমন করিয়াও নিজেকে অনেকবার সে বোঝালো, কিন্তু কোনো কাজেই লাগিল না, বরঞ্চ বেলার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা যেন তার আরও বেড়ে গেল। পৌষের মধ্যাহ্ন সূর্য ক্রমশ একপাশে হেলিয়া পড়িল। আলোকের চেহারায় দিনান্তের সূচনা দেখিয়া বিজয়ের বুকটা কেমন দমিয়া গেল। কাল যে লোক চিরদিনে আশ্চর্য হইবার মতন সে অদৃশ্য হইয়া যাবে, আজ তার জন্য কেন কেন এত মন কেমন করছে? তাহার শেষ সম্বলটুকু যদি অপর কাহাকেও বেশি দামে বিক্রি করিয়া চলিয়া গিয়া থাকে, তাহাকেও বা কি দোষ দেওয়া যায়? তাদের শেষ কথাবার্তাগুলো সে বারবার তোলা পড়া করিয়া নিরতিশয় অনুশোচনার সহিত মনে করিতে লাগিল, যে মনের মধ্যে তাহার যাহাই হোক না কেন, মুখে যে যাই বলুক না কেন, তার আগ্রহ একেবারে প্রকাশ করা যায় না। ইহাকে অনিচ্ছা কল্পনা করিয়া সে যদি শেষ পর্যন্ত পিছাইয়া গিয়া থাকে, তো দর্পিতার উচিত শাস্তি হইয়াছে বলিয়া হৃদয়ের ভিতর হইতে সে কঠিন তিরস্কার বারংবার ধ্বনিত হইয়া উঠিতে লাগিল। তাহার জবাব সে কোনো দিকে চাহিয়াই খুঁজিয়া পাইল না, কিন্তু পরেশকে কিংবা কাহাকেও কোনো ছলে সে পাঠাইতে পারিল না তাকে খুঁজিয়া আনার জন্য। যতই তর্ক বিতর্ক করিয়া নিজেকে ছটপট করিতে লাগুক না কেন মনটা,
ঘড়ির পানে চাহিয়া ঘর বাহির করিয়া যখন কোনো মতে তাহার সময় কাটিতেছিল না, এমনি সময় হঠাৎ পরেশ ঘরে ঢুকিয়া সংবাদ দিল, মাঠান, নিচে এসো, বাবু এসেছে। বিজয়ের মুখটা পাংশু হইয়া গেল। কে বাবু? কে বাবু রে? পরেশ কহিল, ওই যে কাল যে এসেছিল। তেনার হাতে একটা না মস্ত বড় চামড়ার বাক্স রয়েছে মাঠান। বাচ্চা, তুই বাবুকে বসতে বল, আমি আসছি। মিনিট দুই পরে বিজয়া ঘরে ঢুকিয়া নমস্কার করিল। আজ তাহার পরনের কাপড়ে, মাথায় ঈষৎ রুক্ষ এলো চুলে এমন একটা বিশেষত্ব এবং পরিপাট্য ছিল, যাহা কাহারও দৃষ্টি এড়াইবার কথা নয়। গতকালের সঙ্গে আজকের প্রভেদটা ক্ষণকালের জন্য নরেনের মুখ দিয়ে কথা বাহির হইল না। তাহার বিস্মিত দৃষ্টি অনুসরণ করিতেই বিজয়া নিজের দৃষ্টি যখন নিজের প্রতি ফিরিয়া আসিল, তখন লজ্জায় শরমে সে একেবারে মাটিতে মিশিয়া গেল। মাইক্রোস্কোপের ব্যাগটা এতক্ষণ তাহার হাতেই ছিল। সেটা টেবিলের ওপর রাখিয়া দিয়া সে ধীরে ধীরে কহিল, নমস্কার, আমি বিলেতে থাকতে ছবি আঁকতে শিখেছিলাম। আপনাকে তো আমি আরও একবার দেখেছি, কিন্তু আজ আপনি ঘরে ঢুকতেই আমার চোখটা কেমন খুলে গেল। আমি নিশ্চয়ই বলতে পারি, যে ছবি আঁকতে জানে তারই আপনাকে দেখে আজ লোভ হবে। বাহ, কি সুন্দর লাগছে আপনাকে। বিজয়া মনে মনে বুঝিল, ইহার সৌন্দর্যের পদমূলে অকপট ভক্তির বা ভক্তের স্বার্থ গন্ধহীন নিষ্কলুষ এক স্তোত্র অজ্ঞাতসারে উচ্ছ্বসিত হইয়াছে, এবং এ কথা একমাত্র তাহার মুখ দিয়াই বাহির হইতে পারে। কিন্তু তথাপি নিজের আরক্ত মুখখানা যে সে কোথায় লুকাইবে, তার দেহটাকে তাহার সমস্ত সাজসজ্জার সহিত যে কি করিয়া বিলুপ্ত করিবে, তাহা ভাবিয়া পাইল না। কিন্তু মুহূর্তকাল পরেই নিজেকে সংবরণ করিয়া লইয়া মুখ তুলিয়া গম্ভীরভাবে কহিল, আমাকে এরকম অপ্রতিভ করা কি আপনার উচিত? তাছাড়া একটা জিনিস কিনব বলেই তো আপনাকে আমি ডেকে পাঠিয়েছিলাম, ছবি আঁকবার জন্য তো নয়। জবাব শুনিয়া নরেনের মুখটা শুকাইয়া গেল। সে লজ্জায় একান্ত সংকুচিত কুণ্ঠিত হইয়া অস্ফুট কণ্ঠে এইবার ক্ষমা চাহিতে লাগিল। সে কিছুই ভাবিয়া বলে নাই, তাহার অত্যন্ত অন্যায় হইয়া গিয়াছে, আর কখনো সেই বলিবে না, ইত্যাদি ইত্যাদি। তাহার অনুতাপের পরিমাণ দেখিয়া বিজয়া হাসিল। স্নিগ্ধ হাসে মুখ উজ্জ্বল করিয়া কহিল, কই কই দেখি আপনার যন্ত্রটা দেখি। নরেন বাঁচিয়া গেল। এই যে দেখাচ্ছি বলিয়া সে তাড়াতাড়ি অগ্রসর হইয়া তাহার বাক্স খুলিতে প্রবৃত্ত হইল। এই বসিবার ঘরটায় আলো কম হইয়া আসিতেছিল দেখিয়া বিজয়া পাশের ঘরে দেখাইয়া কহিল, আসুন না, ওই ঘরে নিয়ে চলুন, ওখানে দেখে ভালো করে দেখা যাবে। হ্যাঁ, তাই চলুন বলিয়া সে বাক্সটা হাতে লইয়া গৃহস্বামীর পিছন পিছন পাশের ঘরে আসিয়া উপস্থিত হইল। একটা ছোট টিপয়ের ওপর যন্ত্রটি স্থাপিত করিয়া দিয়া উভয়ে দুই দিকে দুখানা চেয়ার লইয়া বসিল। নরেন কহিল, নিন, এইবার দেখুন কি করে ব্যবহার করতে হয়, তারপর আমি শিখিয়ে দেব। এই অনুবীক্ষণ যন্ত্রটির সহিত যাহাদের সাক্ষাৎ পরিচয় নেই, তাহারা ভাবিতেও পারে না কত বড় বিষয় এই ছোট্ট জিনিসটার ভিতর থেকে দেখতে পাওয়া যায়। বাইরের অসীম ব্রহ্মাণ্ডের মতো এমনি সীমাহীন ব্রহ্মাণ্ডও যে মানুষের একটা ক্ষুদ্র মুঠোর ভিতর হইতে থাকে, তার আভাস এই যন্ত্রটার সাহায্যেই পাওয়া যায়। এইটুকু মাত্র ভূমিকা করিয়াই সে বিজয়ার মনোযোগ আহ্বান করিল। বিলেতে চিকিৎসাবিদ্যা শিক্ষা করার সময় তাহার জ্ঞানের পিপাসা এবং জীবাণুতত্ত্বের দিকেই তার জ্ঞান ছিল এবং লক্ষ্য ছিল বলে এটা কিনেছিল। তাই একদিকে যেমন ইহার সহিত তাহার পরিচয় একান্ত ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছিল,
তাহার সংগ্রহে তেমনি অপর্যাপ্ত একটা চেষ্টাও ছিল। সে সমস্তই সে তাহার এই প্রাণাধিক প্রিয় যন্ত্রটির সহিত বিজয়াকে দেবার জন্য সঙ্গে আনিয়াছিল। সে ভাবিয়াছিল, এই সকল না দিলে শুধু শুধু যন্ত্রটা লইয়া আর একবার কারোরই বা কী লাভ হবে, কি লাভ নিয়ে? প্রথমে তো বিজয়া কিছু দেখতেই পেল না, শুধু ঝাপসা আর ধোঁয়া। নরেন যতই আগ্রহ ভরে জিজ্ঞাসা করে সে কি দেখিতেছে, ততই তাহার হাসি পায়। সেদিকে তাহার চেষ্টাও নাই, মনোযোগও নেই। দেখবার কৌশলটা নরেন প্রাণপণে বোঝাবার চেষ্টা করিতেছে। প্রত্যেকটা কলকবজা নানাভাবে ঘুরাইয়া ফিরাইয়া দেখানোটা সহজ হবে বলে সে চেষ্টা করিতেছে। কিন্তু দেখিবে কে? যে বোঝাইতেছে তাহার কণ্ঠস্বর আর একজনের বুকের ভিতরটা কেমন দুলিয়া দুলিয়া উঠিতেছিল। প্রবল নিঃশ্বাসে তাহার এলো চুল উড়িয়া সর্বাঙ্গে কণ্টকিত করিতেছে। হাতে হাতে ঠেকিয়া দেহ অবশ হইয়া কেমন যেন অসাড় হইয়া আসিয়াছে। তাহার কি যায় আসে? জীবাণুর স্বচ্ছ এবং দেহের অভ্যন্তরে কি আছে না আছে সেটা দেখিয়া? কে ম্যালেরিয়ায় গ্রাম উজাড় করিতেছে আর কে যক্ষায় গৃহ শূন্য করিতেছে চিনিয়া রাখিয়া তাহার লাভ কি? করিলেও তো সে তাহাদের নিবারণ করিতে পারিবে না। সে তো আর ডাক্তার নয়। মিনিট 10 ধস্তাধস্তি করিয়া নরেন অত্যন্ত বিরক্ত হইয়া সোজা উঠিয়া বসিল। কহিল, যান যান, এ আপনার কাজ নয়, বুঝলেন? একটা মোটা বুদ্ধি, এরকম মোটা বুদ্ধি আপনার জানা? আমি জীবনেও দেখিনি এরকম মোটা বুদ্ধির মানুষ হতে পারে কেউ। বিজয়া প্রাণপণে হাসিয়া কষ্ট করিয়া চাপিয়া রাখিল। মোটা বুদ্ধি আমার? না, আপনি আমাকে বোঝাতে পারছেন না। নিজের রূঢ় কথায় নরেন মনে মনে লজ্জিত হইয়া কহিল, আর কি করে বোঝাবো বলুন তো? আপনার বুদ্ধি আর কিছু সত্যি শুধু মোটা নয়, কিন্তু আমার নিশ্চয়ই একটা বোধ আছে না? আপনি মন দিচ্ছেন না আমার যা মনে হচ্ছে। আমি শুধু বকে মরছি, আর আপনি মিছিমিছি তাদের চোখ রেখে একটু মুচকি মুচকি হাসছেন। কে বললে বলুন তো আমি হাসছি? আরে আমি বলছি, আমি। আপনার ভুল, সম্পূর্ণ ভুল। আমার ভুল? আচ্ছা বেশ, যন্ত্রটা তো আর ভুল বলবে না। তবে কেন দেখতে পেলেন না আপনি বলুন তো? যন্ত্রটা আপনার খারাপ, তাই দেখতে পেলাম না। নরেন বিস্ময়ে অবাক হইয়া বলিল, খারাপ? আপনি জানেন এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ এখানে খুব একটা বেশি লোকের কাছে নেই, এমন স্পষ্ট দেখতে পাওয়া যায়। বলিয়া সচক্ষে একবার যাচাই করিয়া লইবার জন্য ব্যগ্রতায় ঝুঁকিতে গিয়া বিজয়ের মাথার সঙ্গে তাহার মাথা ঠুকিয়া গেল। উফ করিয়া বিজয়া মাথাটা সরাইয়া লইয়া হাত বুলাইতে লাগিল। নরেন অপ্রস্তুত হইয়া গিয়া বলিল, চেষ্টা করিতেই তো হাসিয়া ফেলিতে লাগিল। কি ব্যাপার? চেষ্টা হলেই তো আপনি হেসে ফেলেন সব সময়। মাথা ঠুকে গেলে কি হয় জানেন? কি হয়? আরে বাবা, আপনি জানেন না মাথার সঙ্গে মাথা ঠুকলে শিং গজায়। নরেনও হাসিল, কহিল, বেরোতে হলে আপনার মাথা থেকেই বেরোবে, বুঝলেন? ওটাই হলো আসল জায়গা শিং গজাবার, আমার থেকে নয়। হ্যাঁ হ্যাঁ, তা বই কি। আপনার ওই পুরনো ভাঙা যন্ত্রটাকে ভালো বলিনি বলে আমার মাথায় শিং বেরোবে, তাই তো? নরেন হাসিয়া বলে, আরে না না। কিন্তু তাহার মুখটা শুষ্ক হইয়া গেল। ঘাড় নাড়িয়া কহিল, আপনাকে সত্যি বলছি, এটা ভাঙা নয়। কিন্তু আমার কিছু নেই বলিয়াই আপনার সন্দেহ হচ্ছে না? আমি আপনাকে ঠকিয়ে জিনিস দেওয়ার চেষ্টা করছি, তাই তো? কিন্তু আপনি পরে দেখবেন জিনিসটা কত ভালো। বিজয়া কহিল, পরে দেখে আর কি করব বলুন? তখন আপনাকে আমি পাবো কোথায়? নরেন তিরস্কার করিল, বলিল, তবে কেন বললেন যে আপনি নেবেন? কেন মিথ্যে কষ্ট করলেন তাহলে? পরে সেদিন বললেন
বিজয়া গম্ভীরভাবে এবারে আবার বলিল, আরে আপনি কেন, আপনি বলুন বা না বলুন, আমি তো জানি এটা ভাঙা। ভাঙা না বলুন? নরেন মহা বিরক্ত হইয়া বলিল, 100 বার বলছি ভাঙা নয়, ভাঙা নয়, ভাঙা নয়, তবু আপনি বলবেন ভাঙা? কিন্তু পরক্ষণেই ক্রোধ সংবরণ করিয়া দাঁড়াইয়া কহিল, আচ্ছা আচ্ছা, তাই ভালো, তাই ভালো, আমি আর কোনো তর্ক করতে চাই না। এটা ভাঙাই বটে। আপনি আমার এটুকু মাত্র ক্ষতি করলেন যে কাল আর যাওয়া হলো না আমার। কিন্তু সবাই আপনার মতন অন্ধ তো নয়। কলকাতায় আমি অনায়াসেই এটা বেচতে পারি, বুঝলেন? এটা খেয়াল রাখবেন। আচ্ছা, চললুম বলিয়া সে যন্ত্রটি বাক্সের মধ্যে পড়িবার জন্য উদ্যত হইল। বিজয়া গম্ভীরভাবে বলিল, এক্ষুনি যাবেন কি করে? আপনাকে তো খেয়ে যেতে হবে। না না না, আর তার কোনো দরকার নেই। আরে বাবা, দরকার আছে বই কি। নরেন মুখ তুলিয়া কহিল, আপনি মনে মনে হাসছেন, তাই তো? আমাকে কি আপনি উপহাস করছেন? কাল যখন খেতে বলেছিলাম তখন কি উপহাস করেছিলাম? সে হবে না, আপনাকে নিশ্চয়ই আছে খেয়ে যেতে হবে। একটু বসুন বলছি, আমি এক্ষুনি আসছি বলিয়া বিজয়া হাসি চাপিতে চাপিতে ঘরময় রূপের তরঙ্গ প্রবাহিত করিয়া ভিতরে চলিয়া গেল। মিনিট 5 পরেই সে স্বহস্তে খাবারের থালা এবং চাকরের হাতে চায়ের সরঞ্জাম লইয়া ফিরিয়া আসিল। টিপয়ের খালি জায়গায় সব রাখিয়া সে চলিয়া গেল। তারপরই সে বলিল, বাহ, এর মধ্যে সব বন্ধ করে ফেলেছেন, আপনার রাগ তো কম নয়। নরেন্দ্র উদাস কণ্ঠে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, আপনি নেবেন না, তা আবার রাগ হওয়ার কি আছে আমার? কিন্তু ভেবে দেখুন, এত বড় একটা ভারী জিনিস এত দূর থেকে আমাকে টেনে আনতে হয়েছে, আবার সেই বয়ে নিয়ে যেতে হবে, কত কষ্ট বলুন তো। থালাটা টেবিলের ওপর রাখিয়া দিয়া বিজয়া কহিল, তা হতে পারে, কিন্তু কষ্ট তো আমারও কম হয়নি। আপনি জানেন কি কষ্ট করেছেন, আমি কি করেছি? হ্যাঁ, আপনি কষ্ট করেছেন নিজের জন্যে। আচ্ছা, খেতে বসুন দেখি, আমি চা করে দিচ্ছি। নরেন খাড়া হইয়া একবার আর চোখে দেখিল। পুনরায় সে কহিল, আচ্ছা, আমি না হয় নেব, আপনাকে বয়ে আর নিয়ে যেতে হবে না। আপনি খেতে আরম্ভ করুন তো দেখি। নরেন্দ্র নিজেকে অপমানিত মনে করিল, বলিল, আপনাকে দয়া করে এটা আর নিতে হবে না, আমি আপনাকে অনুরোধ করছি না, বুঝলেন? বিজয়া কহিল, সেদিন কিন্তু করেছিলেন, যেদিন মামার হয়ে বলতে এসেছিলেন সেই দিন, মনে আছে? সে পরের জন্য, নিজের জন্য আমি কখনো কিচ্ছু চাই না, বুঝলেন? এই অভ্যেস আমার নেই। এই বলে আবার সে উঠে দাঁড়ালো। তাহলে কি অবশেষে তার এই মাইক্রোস্কোপটা নেবে না বিজয়া? তাহলে কি নরেন্দ্র আবার চলে যাবে? জানতে হলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করি, যারা এখনও আগের পর্বগুলো শোনেননি তারা আগের পর্বগুলো শুনে নেবেন। আজ তাহলে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।